বস্তিবাসী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। জামালের নবপরিণীত বধূ সুলতানা পারভিন জামাল রোজিকে কর্তব্যরত এসবি পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, ব্রিগেডিয়ার হিসেবে যিনি প্রমোশন পেয়েছিলেন, অর্থাৎ ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, সেখানে যারাই ছিল সকলকে নির্মমভাবে হত্যা করে। একই দিনে আমার মেজো ফুপুর বাড়ি আক্রমণ করে বাংলা বাণীর সম্পাদক, যুবনেতা, মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। আবার সেজো ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রব সানিয়াবাদ, তিনি ছিলেন কৃষিমন্ত্রী, তার 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, 13 বছরের মেয়ে বেবিকে হত্যা করে এবং আমার ফুপু সহ পরিবারের অন্য সদস্যরা গুলিবিদ্ধ হয়। এখনও যারা বেঁচে আছেন গুলিতে তারা পঙ্গু হয়ে আছে, আর আমার ফুপু পঙ্গু অবস্থায় মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে। আবার ছোটো ফুপুর বাসা থেকে ছোট ফুপাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সৈয়দ হোসেন সাহেব, আর আমার ফুপুকে গৃহবন্দী করে রাখে। ও তার ছোট মেয়ে রোজি জামাল, যে 32 নম্বরে শাহাদাত বরণ করে। সেই শোকের মাস এই আগস্ট। জাতির পিতা তার জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের জন্য। আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁটাকে সাড়া দিয়ে বাঙালি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে বিজয় অর্জন করে। এই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনের প্রতি যারা পাকিস্তানি বর্বরতার শিকার হয়েছিল। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। তিনি সবসময় একটি কথাই বলতেন, আমি কোট করছি, যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, আনকোট। বাংলাদেশের মানুষ ছিল শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত। এই ভূখণ্ডের 80 থেকে 90% মানুষই দরিদ্র, 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, যে একবেলা ক্ষুধার অন্ন জোগাতে পারত না। ছিন্ন কাপড়, মা বোনদের লজ্জা নিবারণ করাই কষ্ট ছিল। রোগে চিকিৎসা পেত না, ধুকে ধুকে মারা যেত। শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এই বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। চারণের বেশে সমগ্র বাংলাদেশ তিনি ঘুরেছেন, আওয়ামী লীগ সংগঠন যেমন করেছেন, পাশাপাশি এই দরিদ্র মানুষের, ভাগ্যহত মানুষের অবস্থা দেখে তিনি তার ছাত্র জীবন থেকে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তান নামের রাষ্ট্রটি যখন সৃষ্টি হয়, সেই ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জনের জন্য যেমন তিনি সংগ্রাম করেছেন, আবার পাকিস্তান হওয়ার পর যখন আমাদের অর্থাৎ বাঙালির উপর আঘাত এলো, ভাষার উপর আঘাত এলো, অর্থনৈতিকভাবে বাঙালি বঞ্চিত থাকলো, তাদের জন্য সংগ্রাম করেছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকেই তার সংগ্রাম শুরু, রাষ্ট্রভাষা বাংলা এই দাবিতে, এবং সেই দাবি থেকেই তিনি ধাপে ধাপে জাতিকে মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন। আর এই চলার পথে বারবার কারাবরণ করতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, নির্যাতন ভোগ করেছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
কিন্তু তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার জীবনের সংগ্রাম চলেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং স্বাধীনতার পর তিনি যে সংবিধান দিয়েছেন, সেখানে প্রত্যেকটা মানুষের যে গৃহ পাবার অধিকার আছে, আবাসন পাবার অধিকার আছে, সে কথাটাও তিনি স্পষ্ট সেই সংবিধান উল্লেখ করে দিয়েছেন। এবং স্বাধীনতার পর তিনি যারা ভূমিহীন, গৃহহীন, নদী ভাঙে ক্ষতিগ্রস্ত, তাদের ঘর তৈরি করে দেওয়া, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের কাজ শুরু করেন। এবং তখনকার দিনে নোয়াখালী, বর্তমানে সেই নোয়াখালীর একটি মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন লক্ষ্মীপুর জেলা। সেই লক্ষ্মীপুর জেলার প্রথম গুচ্ছগ্রাম প্রকল্প শুরু করেন এবং যার দায়িত্বে ছিলেন আব্দুর রাফসান নেবাদ সাহেব কৃষিমন্ত্রী হিসেবে। এবং সেইভাবেই তিনি এদেশের গৃহহারা মানুষ, তাদের একটা ঠিকানা দেওয়ার ব্যবস্থা নেন। এবং এটাই তার লক্ষ্য ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। 3.5 বছর খুব কম সময় একটা জাতির জন্য। তখন তো এটা একটা প্রদেশ ছিল, তাকে একটা রাষ্ট্রে উন্নীত করা আর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা একটা কঠিন কাজ। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো একজন দৃঢ়চেতা দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি যাত্রা শুরু করেন, স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির দোসর এবং কিছু বেঈমান মুনাফিকের চক্রান্তে 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই থেকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই একে একে ভুলুণ্ঠিত হয়, সব আদর্শকে জলাঞ্জলি দেওয়া হয়। মানুষ যে দরিদ্র সীমা, সেই দরিদ্র সীমায় থেকে যায়। আমি, আমার ছোট বোন বিদেশে ছিলাম। আমরা জুলাই মাসের 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই। বেঁচে গিয়েছিলাম কিন্তু দেশে আসতে পারিনি, তখনকার মিলিটারি ডিক্টেটর আমাদের আসতে দেয়নি। আওয়ামী লীগ যখন আমাকে আমার অবর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে, আমার দল, সেই সাথে বাংলা সাধারণ মানুষ, তাদেরই আহ্বানে আমি বাংলাদেশে ফিরে আসি। আমার আসার পথটা তো সহজ ছিল না, কারণ তখন মিলিটারি ডিক্টেটর যিনি ছিলেন অনেক রকম বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আমি দেখেছিলাম হাজার হাজার মানুষ। আমি যখন বাংলাদেশ থেকে চলে যাই, তখন এয়ারপোর্টে আমার ভাই বোন ওরাই ছিল। কিন্তু যখন ফিরে আসি, আমি হাজার মানুষ পেয়েছি, কিন্তু সেই চেনা মুখগুলি পাইনি। কিন্তু আমার পার্টির লোকেরা এবং সমর্থকরা এবং সাধারণ মানুষের অগণিত মানুষ, আমি সেখানে প্রতিজ্ঞা করেছিলাম, তাদের বলেছিলাম যে জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন সেটা আমরা বাস্তবায়ন করব। তাই আজকে আমরা প্রায় 21 বছর পর প্রথম সরকার গঠন করি। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটি সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া। যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেই চাহিদাগুলি পূরণ করা, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সরকার, সরকারি কর্মচারী, তাদের প্রয়োজন। আমাদের সংবিধানে কিন্তু সরকারি অফিসারদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে কে উচ্চ কে নিচু সেটা দেখা হয়নি। তাদের যারা কাজ করবেন, আমরা যখন সরকার গঠন করি, তাদেরকে যখন কাজ করাবো, তো তাদের ভালো মন্দটাও আমাদের দেখতে হবে। তারা যেন একটা ভালো পরিবেশে থাকতে পারেন, তাদের মেধা, তাদের মনন, তাদের শক্তি সব কিছু কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।
আমার মনে আছে স্বাধীনতার পরপর আজিমপুর কলোনি আগে 3 তলা ছিল। সরকারি কর্মচারীদের জন্যই প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে আবার আরও নতুন করে 1 তলা পর্যন্ত তৈরি করে এটাকে 4 তলা করে দেন। ওখানে কোনো গ্যাসের লাইন ছিল না, সেখানে গ্যাসের লাইনও কিন্তু দেওয়া হয়। যদিও এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম আব্বাকে, কারণ আমি জানতাম ওখানে তো ওখানে কোনো গ্যাসের লাইন নেই, কাঠ জোগাড় করে সবাইকে রান্না করতে হতো। তখন সেই গ্যাসের লাইনটাও ওখানে দিয়ে দেওয়া হয়েছিল তখন। এভাবে মতিঝিল থেকে সমস্ত কলোনিগুলিতে 1 তলা করে বাড়িয়ে দিয়ে সকলের থাকার ব্যবস্থা করা হয়। আজকে আমি সরকার গঠন করার পরে দেখেছি যে আমাদের সরকারি অফিসাররা একবার একটা বাসা পেলে তার যতই প্রমোশন হোক সেখানেই সে থাকে, কারণ পরবর্তী বাসা ভালো পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি সরকার গঠন করার পর থেকে উদ্যোগ নেই যে সকলের জন্য আবাসন ব্যবস্থা করে দেব এবং ফ্ল্যাট নির্মাণ করে দেব। কারণ আমাদের ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যটা এই জন্য যে আমাদের ভূমির পরিমাণ কম, জনসংখ্যা বেশি, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 7.5 কোটি থেকে এখন 16.5 কোটির উপরে মানুষ। কাজে আমাদের সরকারের পরিধিও বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের সরকারি কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। সেটা বিবেচনা করেই আমরা ঠিক করলাম যে আমাদের ফ্ল্যাট নির্মাণ করে দেব এবং বিভিন্ন পর্যায়ে যারা আছেন উচ্চ পদস্থ যারা, সে উচ্চ পদস্থ থেকে এবং নিম্ন পর্যায়ে সকলের জন্যই ফ্ল্যাট বাড়ি করে সকলকে একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেব, যেন ভালোভাবে কাজ করতে পারেন। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন জেলা জাতিপিতায় যেখানে 19টা জেলা ছিল, সকল মহকুমা যেগুলি ছিল প্রত্যেকটা জেলার সাথে মহকুমা ছিল। এখন যেমন আমরা উপজেলা বলি, তখন ছিল মহকুমা। তো প্রত্যেকটা মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন। তার আরও অনেক পরিকল্পনা ছিল। তিনি জেলা করে সেখানে জেলা গভর্নর নিয়োগ দিয়ে দেন। প্রত্যেকটা জেলা একটা ইউনিট হিসেবে সেই জেলার উন্নতি করবে, সেইভাবে একজন গভর্নর নিযুক্ত করে দেন জনপ্রতিনিধি সহ বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে, যেন প্রত্যেকটা জায়গা নিজেভাবে গড়ে উঠতে পারে, পরিকল্পিতভাবে গড়ে উঠতে পারে। কিন্তু 75-এর পর সেসব পরিকল্পনা পরিবর্তন করে ফেলা হয়। আমাদের এখন প্রচেষ্টা যে আমাদের যেহেতু একটা জেলাভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, সেখানে আমাদের যারা যান সরকারি কর্মচারীরা বা তাদের জন্য কাজ করার সুবিধা, আর জনগণ যেন একবারে এক জায়গায় যেয়ে সব ধরনের সরকারি সেবা পেতে পারে, সেই সুযোগটা করে দেওয়া। যে কারণে আমি প্রথমবার যখন সরকারে আসি তখন আমি ইউনিয়ন কমপ্লেক্স ভবন করে দিলাম। কারণ আগে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন আমাদের যে সমস্ত সেবাগুলি মানুষ পায় তার আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা জায়গা। এতে যেমন আমাদের প্রচুর জায়গাও লাগে, সেই সাথে সাথে আবার আমাদের মানে মানুষেরও যাতায়াত, এক একটা কাজের জন্য এক একটা অফিসে দৌড়াতে হয়, তাহলে তার যাতায়াত খরচটাও বাড়ে। আর সবথেকে বড় কথা আমার জমি বাঁচানো, আমার কৃষি জমি রক্ষা করা, কারণ আমাদের এতগুলি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেই সাথে সাথে যারা সরকারি সেবা পাবে তারা যেন একটা জায়গায় যে সব সেবা পান, তাই ইউনিয়ন কমপ্লেক্সের এই ধারণাটাও আমি দিই এবং এভাবে আমরা তৈরি করতে থাকি। বর্তমানে আমরা এরপর উপজেলা কমপ্লেক্স ভবন, যেখানে উপজেলায় যে সমস্ত সহযোগিতা পায় সেটা তারা পাবেন। আর আজকে আমরা মাদারীপুরে যে সমন্বিত সরকারি অফিস, অর্থাৎ যে সমস্ত কাজগুলি চলবে একই বিল্ডিংয়ে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করবেন, আর যে সরকারি সেবা পেতে যাবেন এক জায়গায় যেই সব কাজ পাবেন। তাতে যেমন রাস্তায় ট্রাফিক জ্যামও কমবে, যোগাযোগ ব্যবস্থার উপরেও চাপ পড়বে না, যারা যাবেন তাদের যাতায়াতের খরচাটাও বেঁচে যাবে, ওখানে বসে এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে। পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। সবসময় আমাদের একটু মাথায় রাখতে হবে আমার জমির সাশ্রয় করা, সেজন্য সেই জমির সাশ্রয় করতে এটা মাদারীপুর প্রথম আমরা ভবন করলাম। পর্যায়ক্রমেকে প্রত্যেক জেলায় আমরা করব, প্রত্যেক জেলায় করব এবং প্রতি উপজেলায় আমরা করে দেব।
কারণ আমি উপজেলায় শুধু সরকারি অফিস না, আমি চাচ্ছি যে প্রত্যেক উপজেলায় ফ্ল্যাট তৈরি করেও দেওয়া। কারণ অনেকেই মানে চাকরিজীবী সেখানে যান, থাকার অসুবিধা, ভালো বাড়ি ভাড়া পান না, নানা অসুবিধা পড়তে হয়। তো সেদিকে বিবেচনা করে আমরা সেটাও করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে চিন্তা করছি, সেভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে করে যাব। ঢাকা শহরে অনেক বস্তি। আমি প্রথম 96 সালে যখন সরকারে আসি, তখন আমি এই বস্তির ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় ঘুরে বেড়াতো, রাস্তার টোকায়, আমি গণভবনে তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে আলোচনা করি, কেন তারা বস্তিতে থাকে, কেন আসলো, নিজের বাড়ি ছেড়ে, ভিটামাটি ছেড়ে কেন আসলো। অনেক ধরনের তথ্য আমি পাই। যা আমরা কতগুলি প্রোগ্রাম নিয়েছিলাম যে বস্তিবাসী কারা নিজের গ্রামে ফিরে যেতে চায়। আমাদের একটা কর্মসূচি আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে ঘরে ফেরা কর্মসূচি। একজন বস্তিবাসী যদি নিজ গ্রামে ফিরে যায়, তার যদি ভিটে মাটি থাকে, তা সেখানে বিনা পয়সায় ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তাকে ঋণের ব্যবস্থা করে দেওয়া, স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া, পাশাপাশি 6 মাসের খাবার বিনা পয়সায় দেওয়া এবং সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। এভাবে বেশ কয়েক হাজার মানুষ, প্রায় 18,000 মানুষকে আমরা, মানে 18,000 পরিবার নিজ গ্রামে ফিরে গিয়েছিল। সেভাবে আমরা তাদের উদ্বুদ্ধ করেছিলাম। আর তাছাড়া ঢাকায় যারা থাকে, কারণ আসলে এরকম নিম্ন আয়ের মানুষের আমাদের প্রয়োজন আছে, দৈনন্দিন কাজের জন্যও প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের নির্মাণ কাজের জন্য এই ধরনের প্রয়োজন আছে। কিন্তু বস্তিতে এত মানবেতর জীবন যাপন করে মানুষ, যেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে, 1970 সাল থেকে এই ঢাকা শহরে নির্বাচনী প্রচারণা করতে যেয়ে আমি বিভিন্ন বস্তি এলাকা থেকে শুরু করে মেথরপট্টি থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরেছি, দেখেছি তাদের জীবনের অবস্থা। তারপরে 81 সালে বাংলাদেশে এসে বাংলাদেশ যেমন আমি ঘুরেছি, এরকম বিভিন্ন বস্তিতেও আমরা গিয়েছি, দেখেছি তাদের মানবেতর জীবন, তাদের একটা সুষ্ঠু জীবন দেওয়ার জন্য। যেমন আমাদের দেশের যারা হরিজন ছিল বা দলিত শ্রেণী, তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। হ্যাঁ, 96 সালে যেটা শুরু করেছিলাম, মাঝে বিএনপি এসে সেগুলি লুটপাট করে খায় এবং নষ্ট করে দেয়। সেই বিল্ডিংগুলি আবার নতুন ভেঙে দিয়ে আমাদের নতুনভাবে আবার ফ্ল্যাট আমরা নির্মাণ করে দিচ্ছি। ইতিমধ্যে কয়েকটা করা হয়েছে, আরও আমরা করব। ঠিক একইভাবে বস্তিবাসীদের জন্য ভাসান থেকে আমরা ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছিলাম, কিন্তু 5 বছর আমরা সরকারে সেটা সম্পন্ন করতে পারিনি। আমরা যখন 2001-এ ক্ষমতায় আসতে পারলাম না, পরবর্তীতে বিএনপির ক্যাডাররা বা তারা ওটা কী করেছে সেটা সবাই একটু খোঁজ নিলেই জানতে পারবেন। সেগুলি আর বস্তিবাসীর ভাগ্যে জোটেনি, এটুকু খালি বলতে পারি। তো তারপর আবার আমরা উদ্যোগ নিলাম। আজকে আমরা অন্তত 300টা ফ্ল্যাটে 300টা পরিবারকে আমরা এই ফ্ল্যাট হস্তান্তর করতে যাচ্ছি এবং পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। তো যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে, তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেবো, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটামাটি আছে, তারা ভিটামাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সে ঘরে ফেরা বস্তিবাসীদের জন্য নির্মিত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সরাসরি ছিলাম সেখানে।